ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MK সায়েন্স ক্লাস। আজকে আমি আলোচনা করব টাইপস অফ ডায়াবেটিস নিয়ে। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আমাদের শরীরের রক্তের শর্করা নিয়ন্ত্রিত হয়, এবং আজকে আলোচনা করব আমাদের রক্তের শর্করার মাত্রা বেড়ে গেলে যে অসুখটি হয় তার কত প্রকার ও কী। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে এসো, লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, কারণ আগের ভিডিও দেখলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। এই ইরেগুলার ফাংশন অফ ইনসুলিনের ফলে আমাদের দেহে যে সমস্ত যে রোগটি হয় সেটা হলো ডায়াবেটিস মেলিটাস। এই ডায়াবেটিস মেলিটাসের বিভিন্ন টাইপস আছে, সেই টাইপগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবগুলো নয়, আমরা মেইনলি 2-3টে টপিক নিয়ে আলোচনা করব টাইপস নিয়ে। তাহলে আমি শর্টকাটে লিখি ডি ফর ডায়াবেটিস, এম ফর মেলিটাস। ডায়াবেটিস মেলিটাসকে প্রথমে যদি আমরা ভাগ করি, যে কটা নিয়ে আলোচনা করব শুধু সেই কটাই লিখব। টাইপ 1, টাইপ 2, আর একটা আছে GDM। এগুলোরও নাম আছে, টাইপ 3 বলা যেতে পারতো, যাই হোক। টাইপ 1 হচ্ছে IDDM, টাইপ 3 NIDDM, আর ওটাই। এটার মানে হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আর এটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। আর GDM ফর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিসটা হয় সেটা হচ্ছে GDM। আমরা আরও বিভিন্ন কমপ্লেক্সিটি ভাগ আছে ডায়াবেটিসের, কিন্তু মেইনলি আমরা এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি টাইপ 1 নিয়ে একটু আলোচনা করি, তারপরে টাইপ 2 নিয়ে আলোচনা করব। এই টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস সাধারণত আমাদের যা ডায়াবেটিস হয় তার অনলি 10% এই ডায়াবেটিসটা হয়। তার মানে এই ডায়াবেটিসটা খুব একটা কমন নয়, রেয়ার কেস। এটা সাধারণত জেনেটিক্যাল ডিসঅর্ডার বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কিছুটা ডিপেন্ড করে। এছাড়া অটো ইমিউনি যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো আমাদের শরীরে আছে সেগুলো যখন অগ্নাশয়ের বিটা সেলকে ডিস্ট্রয় করে দেয়, ফলে অগ্নাশয়ের বিটা সেল কী করে, ইনসুলিন হরমোন খরিত করতে পারে না আমাদের শরীরে, যার ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তেই থাকে। গ্লুকাগন হরমোন যদি রেগুলারলি খরিত হয় আর ইনসুলিনের যে বিটা সেল যদি ডিস্ট্রয় হয়, ফলে ইনসুলিন হরমোন খরিত হবে না, ফলে রক্তে কিন্তু শর্করার মাত্রা ডে বাই ডে বাড়তেই থাকবে। এই পরিস্থিতিতে বলা হচ্ছে টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এটা আমরা কি করে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করব বা কিভাবে বুঝতে পারবো, তার কিছু আছে। কি হয়, আমাদের গ্লুকোজ ইউরিনের সাথে গ্লুকোজ বেরোয়, অর্থাৎ গ্লুকোজ ইন ইউরিন। কি হয়, যখন রক্তে অতিরিক্ত শর্করার মাত্রা বেড়ে যায় এবং ইনটেক করার মতো ইনসুলিন থাকে না সেলের মধ্যে গ্লুকোজটাকে অ্যাবজর্ব করার জন্য, তখন সেই অতিরিক্ত ইউরিনটা কি হচ্ছে, আমাদের মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে আসছে। এটাকে এবং কী হয়, টেস্ট করলে হাই সুগার ধরা পড়বে। এটা হচ্ছে আমাদের টাইপ 1 ডায়াবেটিস, যেটা আমাদের সাধারণত খুব একটা হয় না। এই টাইপ 1 ডায়াবেটিসের কি করলে আমরা এখান থেকে করতে পারবো, উদ্ধার পেতে পারবো বা এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রথমত অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, এবং এই রোগের একমাত্র উপায় হচ্ছে নির্দিষ্ট সময় মতো ইনসুলিন ইনজেক্ট করা। ইনসুলিন নিতে হবে শরীরে, কারণ শরীরে একদমই ইনসুলিন হরমোন খরিত হয় না বললেই চলে। তাই একটা নির্দিষ্ট সময় মেনে ইনসুলিন হরমোন শরীরে নিতে হবে, ফলে ইনসুলিন এবং গ্লুকাগনের যে কেমিক্যাল রিয়াকশান সেটা ব্যালেন্স করবে, ফলে রক্তে শর্করার মাত্রা ব্যালেন্সিং থাকবে। এছাড়া কী হবে, খাদ্যকে কন্ট্রোল করতে হবে। এই রোগ হয়ে গেলে ডায়েট কন্ট্রোল করতে হবে। কি করতে হবে ডায়েটে 50 থেকে 60% হবে কার্বোহাইড্রেট, আর লেস দ্যান হবে 30% লিপিড জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, আর বাদ বাকিটা থাকছে হচ্ছে লিপিড জাতীয় বা কোলেস্টেরল যা কিছু। তার মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দিতে হবে, ডায়েট মেনটেন করতে হবে। আর এক্ষেত্রে যেহেতু শরীরে
ইনসুলিন এবং গ্লুকাগনের ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রে এক্সারসাইজ যখন হবে তখন অবশ্যই পেশেন্টের উপরে মনিটরিং করতে হবে। কারণ এক্সারসাইজ করলে যে সমস্ত সেলগুলো গ্লুকোজ অ্যাবজর্ব করে সেইগুলো অ্যাক্টিভ হবে। এবার অনেক সময় গ্লুকোজ কম পরিমাণে থাকলে তারও একটা বাজে ইফেক্ট করতে পারে। তাই এক্সারসাইজ করতে হবে, অবশ্যই নিয়মিত হাঁটতে হবে এই রোগ থেকে বাঁচতে গেলে। এবারে আলোচনা করব টাইপ 2 নিয়ে। টাইপ 2 ডায়াবেটিস বা যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। टाइप 2 और इंसुलिन डिपेंडेंट नॉन इंसुलिन डिपेंडेंट डायबिटीज मेलिटस। नॉन इंसुलिन डिपेंडेंट अर्थात NIDDM। এইবার এই রোগটা হচ্ছে কমন বা আমাদের মোটামুটি সাধারণত হয়ে থাকে যে সমস্ত অসুখ তার মোটামুটি পার্সেন্টেজ আমরা মোটামুটি বলতে পারি কমন। কারণ এই রোগটা সবচাইতে যে যতগুলো আমাদের সুগার পেশেন্ট ধরা পড়ে এটা হচ্ছে সবচেয়ে বেশি এই সমস্ত হয়। এটা হয় জেনেটিক্যাল অবশ্যই হতে পারে, বংশ পরম্পরায় এটা হতে পারে। এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, মানে এগুলো কি হয়, ইনসুলিন যে সমস্ত কোষের সাথে ইনসুলিন বাইন্ড করার ফলে রক্তে যে শর্করাগুলো রক্ত থেকে সেই সব কোষের মধ্যে অ্যাবজর্ব হয় সেই রেজিস্ট্যান্সটা কমে যায়। বা একটা সেলের গায়ে আমরা জানি এরকম একটা সেলের গায়ে অবশ্যই রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরে গিয়ে যখন বাইন্ড করে ইনসুলিন হরমোন, ফলে রক্তের মধ্যে থাকা গ্লুকোজ কি হয় বিভিন্ন প্রসেসে কোথায় চলে যায়, কোষের মধ্যে ঢুকে যায়, ফলে রক্তে কিন্তু ইনসুলিন শর্করার মাত্রাটা ব্যালেন্স হয়। এবার কোনো কারণে এই রিসেপ্টরে যদি চেঞ্জ হয়ে যায়, বা রিসেপ্টর না থাকে, সেক্ষেত্রে ইনসুলিন হরমোন এসে এখানে বাড়তে পারে না, ফলে এই গ্লুকোজ আপটেকটা করতে পারে না। এটা একটা কারণ হতে পারে। আবার হতে পারে যে রেজিস্ট্যান্সগুলো এসে এইখানে বাড়ছে। আমরা যখন উৎসেচকের ক্লাস করেছি তখন অবশ্যই পড়েছি লক অ্যান্ড কি মডেল। যখন রেজিস্ট্যান্সগুলো এখানে এসে আগে থেকেই বেঁধে যায়, রেজিস্ট্যান্সগুলো যদি আগে থেকে এখানে এসে এই রিসেপ্টরে বসে যায়, তাহলে ইনসুলিন হরমোন এসে এখানে আর কি পারে না, বসতে পারে না, বাইন্ড করতে পারে না, ফলে এই সমস্ত গ্লুকোজের আপটেক তখন আর হতে পারে না। তখন কিন্তু রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং সেই পরিস্থিতিকে আমরা বলি টাইপ 2 বা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এক্ষেত্রে বিটা সেল ইনসুলিন হরমোন ক্ষরণ করে না এমন নয়, কিন্তু ক্ষরণ করার পরেও যে সমস্ত বিভিন্ন স্ট্রাকচারাল কাজগুলো থাকে বা ফাংশন থাকে সেগুলো ডিসব্যালেন্স হওয়ার ফলে এই সমস্ত ডায়াবেটিস হয়। এটা ডায়াবেটিস ক্লিনিক্যাল কিভাবে আমরা বুঝতে পারবো, এটা হচ্ছে ওভারওয়েট হয়ে যাবে, মানুষের ওজন বেড়ে যাবে, অর্থাৎ মানুষের ওজন বেড়ে যাচ্ছে, ওভারওয়েট হবে, তারপরে তার ফ্যাটিক হবে, তার দৃষ্টিশক্তি ঝাপসা হবে, মানে ওবেসিটিটা কমে যাবে। এর ফলে এর ক্লিনিক্যাল ডায়াগনোসিস হলো এবারে ট্রিটমেন্ট, অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে, যার ফলে যত এক্সারসাইজ করা যাবে তত ওয়েট লস হবে তাড়াতাড়ি, এবং ওয়েটকে রিডিউস যত তাড়াতাড়ি করা যাবে সুগার তত কন্ট্রোলে আসবে। এবং অবশ্যই ডায়েট মেনটেন করতে হবে এবং ডাক্তারের প্রেসক্রাইব করা অবশ্যই মেডিকেশন নিতে হবে। আর একটা থাকলো কি GDM, আমি বলেছিলাম তিনটে নিয়ে আলোচনা করব। GDM হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। GDM আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, এটা হচ্ছে প্রেগনেন্সির সময় অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের ফলে প্রেগনেন্সির সময় অনেক সময় শরীরে হরমোনের ডিসব্যালেন্স হওয়ার কারণে অতিরিক্ত কোনো হরমোন ক্ষরিত হয়, আবার অনেক হরমোন কম ক্ষরণ হয়, বা কোনো সময় সমস্ত হরমোন অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হওয়ার ফলে এই সমস্ত রোগের দেখা দেয়। তবে এই রোগ যদি দেখা দেয় অবশ্যই ব্লাড টেস্ট করাতে হবে মাকে, এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। যদি
এই সুগার হয় প্রেগনেন্সির সময়ে, তাহলে কিন্তু অবশ্যই বোধ বাচ্চা এবং মা কিন্তু মৃত্যুর মুখে যেতে পারে। তাই তাদের প্রপার কেয়ার করতে হবে। এগুলো মেইনলি হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়। আরও অনেক কমপ্লেক্স টাইপস অফ ডায়াবেটিস আছে, যেগুলো হচ্ছে শুধুমাত্র গ্লুকাগন বেড়ে যাচ্ছে এই সমস্ত কারণের জন্য হয়, কিন্তু ওগুলো অত ডিটেলস আলোচনা করার প্রয়োজন নেই। মেইনলি টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিসটা আমাদের ধরা পড়ে এবং অনেক সময় জিডিএমটাও ধরা পড়ে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কোশ্চেন করবে, আমি আনসার করার চেষ্টা করব। সকলে মন দিয়ে পড়াশোনা করবে। থ্যাংক ইউ সো মাচ।